আমি খুব দুর্ভাগ্যের সঙ্গে বলছি, আমাদের রাজ্যেরও কোনো বড় কাগজে ঘটনার পরের দিন প্রথম পাতায় এই বিষয়টা জায়গা পায়নি, যে পুলিশ কাস্টাডিতে, সেনার কাস্টাডিতে তিনজন নাগরিকের কিভাবে মৃত্যু হলো, এটা জায়গা পায়নি। ভিন রাজ্যের কথা তো ছেড়েই দিন, গদি মিডিয়া বলতে আমরা যাদের বুঝি তাদের কথা তো ছেড়েই দিন, তারা কি নিয়ে ব্যস্ত ছিল আমরা জানি। আমরা এই নিয়েই বারবার বারবার অনুষ্ঠান করি, মানুষকে বলার চেষ্টা করি। এখন প্রশ্ন হচ্ছে, নাগরিকের অধিকারের কথা তাহলে কে বলবে? একদল মিডিয়া বলছে না। কাশ্মীরে কি স্বাধীন মিডিয়া বলে কিছু আছে? এই ব্যাপারে কাশ্মীরের মিডিয়া ব্যবস্থার এই মুহূর্তে কি অবস্থা, সে ব্যাপারে একটু বলুন। তার কারণ, তাহলে বোঝা যাবে যে সিস্টেমটা গোড়া থেকে কিভাবে ভাঙা হচ্ছে, কেন কাশ্মীর ভালো আছে এই ন্যারেটিভটা অনেক ওপরে থাকছে, কাশ্মীরের প্রকৃত অবস্থাটা আমাদের কাছে অধরা হয়ে থাকছে। আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন। না, সুমনদা বললেন যে কাশ্মীর প্রেস ক্লাবে আর কোনো গিয়ে চা খাওয়ার কোনো উপায় আর নেই, কারণ প্রেস ক্লাব থেকে কার্যত প্রেস ক্লাবকে শেষ করে দেওয়া হয়েছে। এবং সেটা একটা কার্যত কুয়ের মধ্য দিয়ে কাশ্মীরের এই প্রেস ক্লাবকে শেষ করে দেওয়া হয়। সেটা কবে নাগাদ হলো, ওই গত বছরের জানুয়ারি, 2022-এর জানুয়ারিতে সেটা হলো। কিন্তু তারও হুম। আগে থেকে অ্যাকচুয়াল এই যে প্রসেসটা, তার শুরুটা হয়েছে, এবং শুরুটা আহ, সেই অর্থে বলতে হয় ওই 2020-র জুন মাসে এর প্রথম বড় পদক্ষেপটা নেওয়া হয়। সেই জুন মাসে জম্মু কাশ্মীরের প্রশাসন, তারা একটা নোটিফিকেশন ইস্যু করে, গাইডলাইন। সেটার নাম হচ্ছে মিডিয়া পলিসি। যে মিডিয়া পলিসিটার মূল উদ্দেশ্য নাকি ফর এফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড পাবলিক আউটরিচ, পোশাকি তার উদ্দেশ্য। এখন সেখানে বলা হচ্ছে, আমি দুটো এক্সাম্পল দিচ্ছি কি কি ধরনের সেখানে বলা আছে। There shall be no release of advertisements to any media which incite or intend to incite violence, question sovereignty and integrity of India, or violate the accepted norms of public decency and behavior. এইবার এই violate the accepted norms of public decency and behavior, এটা তো একটা অত্যন্ত গোল গোল কথা। যে কোনো আচরণকেই এর আওতায় ফেলে দেওয়া যেতে পারে, কারণ এটা তো আপেক্ষিক। আমি কোনটাকে মনে করছি, কোনটাকে মনে করছি না। এবং এই যে ইনসাইট, শুধু ভায়োলেন্স নয়, ইন্টেন্ট টু ইনসাইট, উস্কানি দিয়েছে নয়, উস্কানি দেওয়ার কথা ভাবছে, উস্কানি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে, এই ধরনের কোনো কাগজপত্র, মাধ্যম আর বিজ্ঞাপন পাবেন। ঠিক আছে, ধরে নেওয়া গেল কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সে সরকারি বিজ্ঞাপন চায়, তার কি হবে? Any individual or group indulging in fake news, unethical or anti-national activities or plagiarism shall be de-empaneled, shorn of official recognition and access, besides being proceeded against under the law. ফার্স্টে বিজ্ঞাপনে মারবো, ভাতে মারবো, তারপর হাতে মারবো। এখন এই এই বছরই একটা হয়েছিল, এই সেপ্টেম্বর মাসে বিবিসি একটা রিপোর্ট প্রকাশ করেছিল, বিবিসি ইংরেজি, এই মানে অনলাইন, মানে টিভি নয়, তারা একটা রিপোর্ট প্রকাশ করেছিল, সেটার নাম ছিল এনি স্টোরি কুড বি ইয়োর লাস্ট, ইন্ডিয়াস ক্র্যাকডাউন অন কাশ্মীর প্রেস। যেখানে সাংবাদিকরা, তারা কেউই প্রায় স্বনামে কথা বলেননি, তারা সবাই নাম গোপন রাখার শর্তে কথা বলেছেন বিবিসির সঙ্গে। এবং তারা সবাই এই আশঙ্কা প্রকাশ করেছেন, যে তারা সবসময় এই আতঙ্কে থাকেন যে তাদের আজকের লেখাটা যেটা প্রকাশিত হলো সেটাই সম্ভবত তাদের আজ শেষ লেখা। কাল উনি থাকবেন বা কোথায় থাকবেন বা আদৌ থাকবেন কিনা সেটা তারা জানেন।
যখন তখন যাকে তাকে তুলে নিয়ে যাওয়া হতে পারে। একটা উদাহরণ আছে, এই এটা ঘটেছিল, এই রিপোর্টটা বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু জম্মু ও কাশ্মীর পুলিশ একটা ইন্ডিকেশন দিয়ে রেখেছিল, প্রকাশ্যেই বলে রেখেছিল যে তারা বিবিসির এগেনস্টে মামলা করার রাস্তা খোলা রাখছে। এখনো সেটা মামলাটা ফর্মালি হয়েছে কিনা আমি জানি না, শেষ খবর আমি পাইনি। কিন্তু আরেকটা যেটা ঘটনা ওই সময় ঘটেছিল, যে যে উদাহরণগুলো কাশ্মীরের সাংবাদিকরা সবাই জানেন, কিন্তু কাশ্মীরের বাইরে আমরা কেউ জানি না, মানে অধিকাংশই জানি না, যে কিভাবে মুখ বন্ধ হয়। আমিন মালিক, উনি কাশ্মীরের একটা অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম গ্রেটার কাশ্মীর, তার হয়ে সাউথ কাশ্মীর কভার করতেন। এই আমিন মালিককে 2021-এর অগাস্ট মাসে হঠাৎ করে বাড়িতে এসে তুলে নিয়ে যাওয়া হয়। একদিন পরে তাকে ছাড়া হয়। ছাড়ার আগে তাকে দিয়ে একটা বন্ড সই করিয়ে নেওয়া হয়েছিল, যে বন্ডে লেখা ছিল, মাই ডিটেনশন ওয়াজ নেসেসারি ফর পিস ইন আ পার্টিকুলার এরিয়া, ইফ আই ওয়াজ নট আউট দেয়ার, মানে ইন দ্য স্টেশন, আই উড বি আ থ্রেট টু পিস। একটি বিশেষ এলাকায় শান্তির জন্য আমাকে তুলে নিয়ে যাওয়া দরকার ছিল, আমাকে যদি ওরা তুলে না নিয়ে যেত তাহলে আমি শান্তি বিঘ্নের কারণ হতাম। এই বন্ড সই করার পর আমিন মালিককে ছাড়া হয়েছিল। এটা 2021 সালের ঘটনা। অতি সম্প্রতি কিছুদিন আগে বেল পেয়েছেন, জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে ফাহাদ শাহ। উনি দ্য কাশ্মীরওয়ালা, তার প্রধান সাংবাদিক সম্পাদক। 600 দিন জেলে ছিলেন, 600 দিন। তারপর সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। কিন্তু এই বছরই, এই সেপ্টেম্বরে, কাশ্মীরওয়ালা ওয়েবসাইটটাকেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার ওয়েবসাইটকে বন্ধ করে দিয়েছে, তার টুইটার হ্যান্ডেল, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সব বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত সেটা খোলা হয়নি। এবং রাতারাতি তাদেরকে অফিস থেকে উচ্ছেদ করে দেওয়া হয়। তাদের অফিসটা একটি ভাড়া ইয়েতে ছিল, যে ভাড়ার বাড়ির মালিক এসে তাদেরকে বলেন যে রাতারাতি আপনাদের এটা টার্মিনেট করছি, আপনারা ইমিডিয়েটলি অফিসটা ভ্যাকেট করে দিন। রাতারাতি তাদেরকে অফিস ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে সমস্ত জিনিসপত্র নিয়ে। এছাড়া এর আগে লিখেছে ক্যারাভানে, গত বছর একটা লেখা বেরিয়েছিল, সেখানে খুব বিস্তারিত বিবরণ ছিল যে 2020 জানুয়ারিতে কিভাবে প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর, পুলিশ এবং ইত্যাদিদের উপস্থিতিতে এবং সহায়তায় প্রেস ক্লাবটি সরকারপন্থী সাংবাদিকদের দখল করে, তারপর তো তালাফালা মেরে দেওয়া হয়। এইভাবে ধাপে ধাপে যখন তখন যে কাউকে তুলে নিয়ে যাব, হয় ডিটেনশনে রাখবো, নয় অ্যারেস্ট করব, নয় বিভিন্ন রকম কেসে ফাঁসিয়ে রাখবো। এইভাবে সাংবাদিকদের মুখটা ওখানে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দ্য হিন্দুতে গত বছর একটা লেখা বেরিয়েছিল, সেখানে কাশ্মীরি সাংবাদিকরা সেখানে খুব মানে জোরের সঙ্গেই বলেছিলেন সেই লেখাটাতে, যে এটা শুধুমাত্র নিরাপত্তার প্রশ্ন নয়, ডে টু ডে সিভিক অ্যাক্টিভিটি, সেখানে যদি প্রশাসনের কোনো সমালোচনা করা হয় তাহলেও এই সেম জিনিস হচ্ছে। মানে ওখানে জল জমছে আমি যদি সমালোচনা করি, ডেঙ্গু হচ্ছে আমি যদি সমালোচনা করি, যথেষ্ট খাবার পাওয়া যাচ্ছে না রাসনে আমি যদি সমালোচনা করি, এই সবকিছুকে অশান্তির উস্কানির কারণ দেখিয়ে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ফর্মাল ডাকার বাইরে ইনফর্মাল ডাকা তো রয়েছে, হঠাৎ করে ফোন করে থানায় ডেকে আন। এই সমস্ত জিনিস গত এই 2020 থেকে প্রায় 3 বছর হয়ে গেল এই জিনিসটি ধারাবাহিকভাবে কাশ্মীরে চলছে, যার ফলে কাশ্মীরের খবর আমরা পাচ্ছি না, মানে কাশ্মীরের খারাপ খবর আমরা পাচ্ছি না। এবং সরকার পোষিত মিডিয়াতে একটা বড় রকম ইনভেস্টমেন্ট করেছে বোঝা যাচ্ছে। সরকার পোষিত মিডিয়াগুলোর দৃশ্যমানতা অনেক বেড়েছে, আমরা সেই মিডিয়া থেকে অনেক বেশি খবর পাচ্ছি। এই সরকারি মিডিয়াগুলোর, মানে সরকার পোষিত মিডিয়াগুলোর বিরুদ্ধে অভিযোগ যে তারা মাঝে মাঝে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকদের, স্বাধীন সাংবাদিকদের নাম করে এমন লেখা চেপে দেয় যাতে তাদের লাইফ রিস্কে চলে আসে। এইরকম নানান ঘটনা ঘটতে ঘটতে আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে আমরা কাশ্মীরের কোনো খবর আর পাচ্ছি না। শুধু তাই না, এই দুটো অত্যন্ত বাজে ঘটনা ঘটেছে গত বছর এই ইয়েতে। এক সাংবাদিক, উনি ইরশাদ মাতু, পুলিশ
পেয়েছিলেন ফটো জার্নাল অ্যাওয়ার্ড নিতে তার বিদেশ যাওয়ার কাছে সরকার তাকে যেতে দিল, আটকে দিল, এবং তার কাছে সমস্ত ভ্যালিড নথি থাকা সত্ত্বেও তাকে প্লেনে উঠতে দেওয়া হয়, এয়ারপোর্ট থেকে ফিরতে হয় তাকে। এবং সেই একই ইয়েতে এই আকাশ হাসান বলে ওখানকার আরেকজন সাংবাদিক, তাকেও তার শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল একটা স্টোরি কভার করার জন্য, তাকেও যেতে দেওয়া হয়, ফ্লাইটে ওঠার আগে আটকে দেওয়া। এই যে জমি কেনার কথাটা বারবার এলো, জমি কেনা যাবে, অনেকটা আমাদের নিশ্চয়ই সকলের মনে পড়ে যাবে মণিপুরেও বারবার এই কথাটা হচ্ছিল যে আমরা ওপরে জমি কিনতে চাই, যে জায়গাটা আমাদের নয়। দু জায়গাতেই সংখ্যালঘু বিপন্ন, এটা খুব পরিষ্কার। ভারতের সাপেক্ষে দু জায়গাতেই যারা বিপন্ন তারা কোথাও না কোথাও সংখ্যালঘু। আমি বলছি এই ইস্যুগুলিকে, যেমন পুলওয়ামাকে একটা ইস্যু করতে পেরেছিল বিজেপি 2019 সালে, তেমনি এই মণিপুরে আমরা আগের অনুষ্ঠানে আমরা বারবার এই আলোচনা করেছি যে লাশ পোড়ানো নিয়ে কি 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 ঝামেলা, ইন্টারনেট বন্ধ করে রাখা হচ্ছে, বাইরে কোনো খবর যাচ্ছে না। আমি বলছি এই যে সহনাগরিকের বিপন্নতা, আমাদের এক একটা ভূখণ্ডের এক একটা অংশের এই সাংঘাতিক অবস্থা, এত অশান্তি, এগুলিকে কি ভোটের মৌলিক ইস্যু বিরোধীরা করতে পারবে কি মনে হয়? আমার এই দুটোকে আমি একটু ভিন্ন দিক থেকে দেখছি, কাশ্মীর আর মণিপুরকে। কাশ্মীরটাকে বিরোধীরা খুব একটা ইস্যু করতে পারবে বলে মনে হয়, কারণ বিরোধীরা সবাই এই নিয়ে মূলত ব্যাকফুটেই আছে। তারা কেউই এই কথাটা বুক ঠুকে বলতে পারছেন না যে ঘৃণা দিয়ে জেতা যায় না, ভালোবাসা দিয়েই জিততে হয়। এবং কাশ্মীরিদের তো আমি ভারতীয় মনে করি। কাশ্মীরিদের যদি ভারতীয় মনে করি, আমি যদি চাই কাশ্মীরিরাও নিজেদেরকে ভারতীয় মনে করুন, এবং অনেক কাশ্মীরি নিশ্চয়ই মনে করেন, সবাই না করলেও। আমি যদি চাই কাশ্মীর ভারতেই অংশ হিসেবে থাক, কাশ্মীর যেতে আমার যেন পাসপোর্ট না লাগে, আমি যদি চাই, তাহলে তো কাশ্মীরকে ভারতের মধ্যে রাখতে গেলে তো কাশ্মীরি মানুষদেরকে ভারতীয় মনে করতে হবে। আর কাশ্মীরি মানুষদেরকে যদি আমি ভারতীয় মনে করি, তাহলে একজন ভারতীয়র প্রতি অন্যায় দেখলে আমাকে তো মুখ খুলতে হবে, কথা বলতে হবে। স্বাভাবিক অবস্থা আর অস্বাভাবিক অবস্থা, দুটোর পার্থক্যটা তো আমাদেরকে বোঝাতে হবে মানুষকে। এখন এই যে এই বাইরে থেকে লোকে গিয়ে জমি কিনবে, এই একটা ব্যাপার, এই যারা এই নিয়ে নাচানাচি করছে তারা কেউ সত্যিই জমি কিনবে না, কিন্তু এই যে চিন্তা, বাইরের লোক নিয়ে এসে জমি কিনবে, তারা আসবে, ভ্যাট থাকবে, ব্যবসা করবে, এটা তো পরিকল্পনাগত দিক থেকে একরকম সেই অকুপেশন তৈরি করার একটা চেষ্টা, চিন্তা ভাবনাগত দিক থেকে বাইরের লোক নিয়ে এসে লোক জায়গা ভরিয়ে দেবে, ওভার ক্রাউড করে দেবে। এই চিন্তা ভাবনার মধ্যেই ভুল আছে। এভাবে আত্মীয়তা তৈরি করা যায় না, এভাবে দখলদারিত্বের একটা মনোভাব তৈরি করা যায়, যেটা যেটা নিশ্চয়ই কাশ্মীরি ভারতীয়দের জন্য ভালো নয়। আমি উত্তর পূর্বের রাজ্যগুলোর ক্ষেত্রে তো বিভিন্ন রকম নিয়ন্ত্রণ রেখেছি। আমি কলকাতা থেকে কি চাইলেই দার্জিলিং এ গিয়ে বাড়ি কিনে থাকতে পারবো? সিকিমে বাড়ি কিনে থাকতে পারবো? অরুণাচলে, মণিপুরে, আমি কি নাগাল্যান্ডে গিয়ে বাড়ি কিনে থাকতে পারবো? কোহিমা আমার খুব প্রিয় শহর, এত সুন্দর শহর, আমি চাইলেই কি কোহিমাতে গিয়ে একটা বাড়ি কিনে থাকতে পারবো? পারবো না। প্রত্যেকটা এলাকার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বৈচিত্র্য আছে, এবং ভারতের মূল ভারতের মূল শক্তি হলো বৈচিত্র্যকে রক্ষা করতে পারে, যে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের জনজাতির বিভিন্ন ধরনের
প্রয়োজন আছে, ঐতিহাসিক বাস্তবতা আছে সেই সব প্রয়োজনের, সেগুলোকে স্বীকার করেই এই ব্যবস্থা করা যে হ্যাঁ, মণিপুর থেকে কেউ চাইলেই কলকাতায় এসে বাড়ি কিনে থাকতে পারে, কিন্তু কলকাতা থেকে কেউ চাইলেই মণিপুরে বা চূড়াচাঁদপুরের পাহাড়ে গিয়ে বাড়ি কিনে থাকতে পারে না। এটা কারণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, হুম। জায়গাগুলোকে রক্ষা করার ব্যাপার আছে, সংস্কৃতিগুলোকে রক্ষা করার ব্যাপার আছে। বড় ব্যবসায়ীদের থেকে ছোট মানুষ, স্থানীয় দুর্বল মানুষ যারা প্রকৃতির সাহচর্যে নিজেদের মতো নিজেদের এলাকাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, তাদেরকে রক্ষা করার ব্যাপার আছে। এই মূল বিষয়টা থেকে যদি আমরা সরে যাই, তাহলে আমরা কি করে কাশ্মীরের মন পাবো? আর যদি আমরা কাশ্মীরের মন না পাই, তাহলে কতদিন আমরা সেই জায়গাকে শান্ত খুশি রাখতে পারবো? খুশি না থাকলে শান্তি কোথা থেকে আসবে? তো এইটা একটা বড় ব্যাপার। কিন্তু ভারতীয় যে বিরোধী দলগুলি, তারা কাশ্মীর প্রসঙ্গে সেইভাবে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করতে পারেননি এখনো পর্যন্ত। যে কোনো কারণেই হোক, তারা হয়তো সঠিক পলিসি বুঝে উঠতে পারছেন না, তারা হয়তো নিজেদেরকে আহ, তারা হয়তো ওই সিকিউরিটি ব্যাপারটাকে, সিকিউরিটি কনসার্ন, নিরাপত্তা সংক্রান্ত চিন্তা ভাবনাটাকে প্রাধান্য দিয়ে ভাবছেন যে যদি সমালোচনা করলে আমরা ভারত বিরোধী বলে চিহ্নিত হই। তারা ভুল ভাবছেন, কারণ এই যেটা বললাম যে আমরা তো কাশ্মীরিদেরকে ভারতীয় মনে করি, ঠিক। আমরা কাশ্মীরিদের ভারতীয় মনে করি, আমরা চাই কাশ্মীর ভারতের, সমস্ত কাশ্মীরিরাই নিজেদেরকে ভারতীয় মনে করুন এবং তারা ভারতের সঙ্গেই অবিচ্ছেদ্যভাবে থাকতে চান এবং বিরোধী সমস্ত বিদেশি রাষ্ট্রের চক্রান্ত তারা নিজেরাই রুখে দিন। কিন্তু এই বিশ্বাস কি বিরোধী দলরা সত্যি করেন যে তারা কাশ্মীরিদের কি সত্যি সেইভাবে ভারতীয় আত্মার অবিচ্ছেদ্য অংশ মনে করেন? করলে তারা তাদের জন্য সেইভাবে জোরালো লড়াইটা করছেন না কেন? ভারতবাসী হিসেবে প্রত্যেক ভারতবাসীর দায়িত্ব কাশ্মীরিদেরকে আশ্বস্ত করা যে তোমরা ভারতের, ভারতীয়রা তোমাদের, আমরা তোমাদের পাশে আছি। বিএসএফ এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মাঝে মাঝে রাজ্যের শাসক দল তৃণমূল করে থাকেন। বিএসএফ তো নিরাপত্তার সঙ্গে যুক্ত। যখন এই বছর জানুয়ারি, এই জুনে না অগাস্টে বিএসএফ এর কিছু কর্মীদের বিরুদ্ধে উত্তরবঙ্গে একটি গণধর্ষণের অভিযোগ এসেছিল, এখান থেকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সেখানে গেছিলেন, প্রতিবাদ করেছিলেন। এমনকি এই বছরও এই এই নভেম্বর মাসেই অমিত শাহ ঘুরে যাওয়ার পরে শশী পাঁজা, মাননীয় মন্ত্রী, তিনি একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে বিএসএফ নিয়মিত সাধারণ মানুষকে অত্যাচার। তো বিএসএফ তো নিরাপত্তার বিষয়টি দেখ, নিরাপত্তা বাহিনীর যদি কেউ অন্যায় করে, আইনের বাইরে গিয়ে কাজ করে, আইনের অপপ্রয়োগ করে, তার সমালোচনা করে তার শাস্তির বিধান করেই তো নাগরিকের কনফিডেন্স, আস্থা অর্জন করব আমরা। যদি নাগরিককে আমি সুরক্ষা দিতে না পারি, নাগরিকের আস্থা অর্জন করতে না পারি, কিন্তু এই পদ্ধতিটা কাশ্মীরের ক্ষেত্রে এদের কাউকেই মনে করতে দেখা যাচ্ছে না। এবং সেই দিক থেকে বলতেই হয় যে এই দলগুলো, এই রাষ্ট্র, বিভিন্ন স্থানীয় রাজ্যের বিভিন্ন প্রান্তের যে দলগুলো, ভারতের স্থানীয় রাজনৈতিক দল বা কেন্দ্রীয় স্তরে কংগ্রেস, তারা কাশ্মীরবাসীর আস্থা অর্জনের জন্য যথেষ্ট কিছু করতে পারেন। মণিপুরের ব্যাপারটা কি হবে আমরা জানি না। সেখানে একদিক থেকে যেমন প্রবল মেরুকরণ আছে, সেই মেরুকরণের ফায়দা বিজেপি নেওয়ার চেষ্টা করছে। মণিপুরে 2টি লোকসভা আসন আছে, তার মধ্যে যেটি আউটার মণিপুর, সেটিতে লড়াই মূলত কুকিদের প্রার্থীর সঙ্গে নাগাদের প্রার্থীদেরই হওয়ার সম্ভাবনা, কিন্তু 2টি নাগা প্রার্থীও থাকতে পারে এরকম আমি শুনছি। তাদের মধ্যে একটি নাগা প্রার্থী হয়তো মইতেই সমর্থিত হতে পারে, সেক্ষেত্রে ভোট কাটাকাটির কি অঙ্ক হবে জানে না। বিজেপির মূল লক্ষ্য হচ্ছে ইনার মণিপুর, যে আসনটি, যেটি ইম্ফলকে কেন্দ্র করে, সেইটি দখল করা।
মইতেইরা এইরকম পরিস্থিতিতে যতই বিজেপির বিরুদ্ধে তাদের কোথাও না কোথাও ক্ষোভ থাকুক, বীরেন সিং সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকুক, এই মুহূর্তে কতটা সরকারি দলকে প্রত্যাখ্যান করবেন বলা মুশকিল। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কংগ্রেস বিষয়টি বারবার তুলছে তাই নয়, রাহুল গান্ধী ঘোষণা করেছেন যে আগামী মানে ভারত জোড়ো যাত্রার যে দ্বিতীয় অধ্যায় যা শুরু হতে চলেছে জানুয়ারি মাসে, তা মণিপুর থেকেই শুরু হবে। বিজেপি যখন ভারতীয় মিডিয়া মণিপুরকেও ভুলে গেছে কাশ্মীরের মতো, যখন মেইন স্ট্রিম মিডিয়া যেহেতু এটা বিজেপির কাছে একটি অস্বস্তিজনক অধ্যায়, একে পুরোপুরি মুছে ফেলতে চেয়েছে সংবাদ প্রবাহ থেকে, তখন কাশ্মীরের কথা জাতীয় স্তরে কংগ্রেস তুলে আনার চেষ্টা করছে। এবং এই যে মণিপুর থেকে তারা যাত্রা শুরু করবেন, এটা নিশ্চয়ই কংগ্রেসের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা হয়তো মণিপুরবাসীকে কিছুটা আস্থা দিতে পারে যে আমাদের কথা কেউ মণিপুরের বাইরে বলছে। এতে মণিপুরের ইনার সিটে কংগ্রেস কোনো ফায়দা নিতে পারবে কিনা সেটা পরবর্তীকালের বিষয়। কিন্তু হ্যাঁ, কিন্তু হয়তো মণিপুরের কথাগুলো মানুষের কাছে পৌঁছবে, মণিপুরের কথাগুলো মানুষের কাছে আসছে। এবং রাহুল গান্ধী মণিপুরে গিয়ে পৌঁছলে এবং সেখানে একটা র্যালি যদি সেখান থেকে সত্যি হয়, আমরা জানি না মণিপুরে বীরেন সিং সরকার এই র্যালি শেষ মুহূর্তে অনুমতি দেবে কিনা, সেখানে নিরাপত্তার প্রশ্নে তারা দেখাবে কিনা যে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, এরকম তারা কিছু বলবেন কিনা, রুট নিয়ে কি আলোচনা হবে আমরা জানি না। কিন্তু সত্যিই যদি উনি শেষ পর্যন্ত মণিপুরে হাঁটেন, মিছিল করেন, তাহলে তার ভিডিও তো অন্তত সারা ভারতবর্ষে কিছু মানুষ দেখবে, তার ছবিটা কিছু মানুষ দেখবে এবং ঘটনার উপর আলোকপাত হবে। যে ঘটনাগুলো এতদিন লুকোনো ছিল সেই ঘটনাগুলো সামনে আসবে একে একে। মণিপুরকে যে আমরা এক কোনায় ঠেলে ফেলে রেখে দিয়েছি তোরা নিজেদের মতো পুড়ে মর বলে, সেই চাই একটা ব্যাঘাত অন্তত ঘটবে। সেদিক থেকে এটা একটা বলিষ্ঠ রাজনৈতিক পদক্ষেপ বলেই আমার মনে হয়।